কোথায় ছিল একদিন? আমি বলছি সব, তুমি আগে আমার কথাটা শুনে দেখিনি। বাড়ি ফিরে দেখি ঘরে তালা ঝুলছে। ওসব গেল কোথায়? খুব ঘাবড়ে গেছে তো? হ্যাঁ একটু গেছি ভাই, সারাটা মাসে একটা টাকা পাঠাতে পারিনি। শীতের টানে ঘরের মানুষ বাপের ভিটে খুঁজতে গেল কিনা কে জানে। সেখানে তো আছে এক বুড়ো খুঁড়ো, তারও তো দুবেলা ভাত জোটে না। আব্বার কিচ্ছু নেই। আজ দুপুরে টেপির সঙ্গে আমার দেখা হয়েছে। হ্যাঁ, এই কাছি পিঠে কোথাও গেছে। তা ছিলে কোথায়? ওই তো গোপালনগরে এক বাবুর বাড়ি কাজ করছে। আমি তোমার সব পরে বলবো, আমি এখন যাই। হ্যাঁ এসো, গিয়ে দেখি আর ওরা ফিরলো কিনা। তোমাকে যেন খুব উতলা মনে হচ্ছে। হ্যাঁ একটু আছে। আচ্ছা শোনো, বাড়ি গিয়ে ওমা, বাবা এসছে। কি রে, ছেলে কোথায় তোরা? এসে পাই না, ছুটলাম সে শ্রীনাথের বাড়িতে। ঘরে ধরে তালা ঝুলিয়ে সব উধাও। একটা খবর দিতে কি হয়েছিল? দুশ্চিন্তায় মেয়েটা খায় না, ঘুমোয় না, মরে আছি সব। কি মা কাঁদে, মেয়ে কাঁদে, আমিও তাহলে কাঁদতে শুরু করি। আরে বাবা, চিরকালই তো 1 মাস 2 মাস বাদে আসি। সব বাড়ি কি ঠিক মতন খবর টবর দিতে পারি? এই বাড়ি দেখছি একদম ভাবনা চিন্তায় অস্থির। শ্রীনাথ কাকা বললো তুমি রানাঘাটে চাকরি ছেড়ে কোথায় চলে গেছো। কোথায় গেছো আমাদের চিন্তা হয় না? একখানা চিঠি দিতে কি হয়েছিল? আচ্ছা বাবা, জল জানতো মানুষটা তো এসে হাজির। খবর একটা আমার দেওয়া উচিত ছিল, টাকাও পাঠাতে পারলুম না। খুব কষ্টে ছিল সব। হ্যাঁ না, কষ্ট কিসের? না বাবা। হ্যাঁ, কষ্ট কিসের? আমার জিজ্ঞেস করাটাই তো বোকামি। কষ্টে ছিলে মুখে কোনোদিন বলবেও না, বললেও না কোনোদিন। চেক, ঘর পেলে গেছলে কোথায়? অতসীদের বাড়িতে মুখুজ্জি মশাইকে গিয়ে বললাম, নামি দামি মানুষ, যদি তোমার জন্য খোঁজ করে দিতে পারে। তুমি তো অনেক দূরে এগিয়ে গেছে। চলো চলো চলো, খবর আছে। এসো এসো বাবা, এসো। বাবা, এখন তুমি কোথায় আছো? আছি তো গোপালনগরে, বেশ ভালো জায়গায় আছি। কি জানি, তুমি তো আর কারো নিন্দে করবে না। হোটেলে তো ভালোই বলতে, তবু তো ছাড়তে হলো। হ্যাঁ না, এই জায়গাটা চমৎকার। গন্ধবণিকের বাড়ি, ব্রাহ্মণ বলে খুব খাতির যত্ন করে। খাওয়া দাওয়া তো খুব ভালো, মাইনেও আগের চেয়ে অনেক বেশি। দুবেলা দিব্যি জল খাবার টাবার দেয়। কি জল খাবার দেয় বাবা? কত রকম। এই কোনোদিন মুড়ি নারকেল দিল, হালুয়া দিল, তোদের জন্য গোপালনগরের মিঠাই, আর এই 2টো শাড়ি। তোমার না? তোমার কি সুন্দর শাড়ি, কেমন মিহি জমি গো। এ তো বড় লোকের শাড়ি। তো তোমার পছন্দ হয়নি? এ শাড়ি আমার পছন্দ হবে না কাজ। বাহ, টেবিলখানাও কিন্তু ভারী ভালো হয়েছে। বাবুদের তো কাপড়ের দোকান, নামমাত্র দামে দিয়ে দিলে। আর তোমার কাপড়? আমি কাপড় কিনতে যাবো কেন? বছরে 3খানা করে ধুতি দেবে, আমি মুখ্য নাকি? মিঠাই খা, মিঠাই খা, তুমি এটা খাও। শোনো, তুমি এক কাজ করো বুঝলে, একটুখানি জিরিয়ে নিয়ে একটু এই সন্ধ্যেবেলা মুখুজ্জি মশাইয়ের বাড়িতে যেও। তুমি যে ফিরেছো সেটা তো তেনাকে জানান দেওয়া দরকার। হ্যাঁ বাবা, আমিও যাবো তোমার সঙ্গে নতুন শাড়িটা পরে। যাস,
পরে পারো না তুমি? আমি তোমার মেয়ের মতন এরকম নিয়ম ছড়া কিনা নতুন শাড়ি দিনখান দেখে তবে তো করতে হবে। হ্যাঁ, তোমাদের কিছু দিতে ধুতে পারলে কি যে সুখ লাগে আমার, বুঝলে? তখন এই হাড় ভাঙা পরিশ্রম আমার কিচ্ছু মনে হয় না। দূরের বনবাস তাও তখন কিরকম মধুর লাগে। টেপিকে কিন্তু শাড়িটাতে বেশ মানিয়েছে। তোমার মেয়েটি সুন্দরী হাজারে, তোমারই মতো সরল মুখ, ও সুখী হবে সেই আশীর্বাদ করবি বাবু। চল ভেতরে চল। জ্যাঠামশাই ভেতরে আছে। আচ্ছা মা। বাবু তো কিছুই খেলেন না, আমার এখন খেলে অম্বল হয়, ওই একটু চাই, নেশা হয়ে গেছে, ছাড়তে পারি না। তা তোমার অম্বলের তেমন কেমন নেই তো? অম্বলের ব্যাপার ভূতের মতন খাটনি, অম্বল দাঁড়াবে কোথায়? এখানে কদিন আছো? ওই দুদিন আছে, পরের চাকরি থাকতে তো পারি না। আচ্ছা, গোপালনগরের বাড়িতে কাজ করতে ভালো লাগছে তোমার? ভালো আছে, লোক তেনারা খুব ভালো, মাইনেও ভালো। তবে আমার বাবু ওই হোটেলের হইচই, খদ্দেরদের ভিড়, ওইটাই বেশি ভালো লাগে। নিত্য নতুন খদ্দের আসছেন, খাচ্ছেন, তৃপ্তিতে তাদের মুখ চোখ খুশি খুশি হয়ে উঠছে, রান্নার তারিফ করছেন। তখন বাবু আমার নিজেকে কিরকম সার্থক বলে মনে হয়। তাই হয়। তুমি যাত্রাপালা দেখেছো তো? ওদের অ্যাক্টর আছে, আসরে যখন পালা গায় ভালো অ্যাক্ট করে, দর্শকের মুখ চোখ তৃপ্তিতে ভরে যায়। ওটাই অ্যাক্টরের আসল পাওনা, সেখানে সে সার্থক। একজন শিল্পী এর চেয়ে বেশি খুশি আর কিছুতে হতে পারে না। তুমিও শিল্পী, রন্ধন শিল্পী, তাই তোমার সুখ দুঃখ আলাদা হাজারি। আপনি একেবারে আমার মনের কথাটা বলেছেন বাবু। হোটেল একটা খুলতে পারলে। হোটেল কি আর খোলা হবে? হবে হবে, আশা ছেড়ো না, তোমার জোর তো ওইখানে। অতসী, তুমি বসো হাজারি, আলমিকটা আমি সেরে আসি। তুই হাজারি কাকাকে কি বলবি বলছিলি? আমি আলমিকে যাচ্ছি। টেপি একটু জল খাবার খেয়ে আসছে কাকু। তুমি ছেড়ে দেয় তো কাজে লেগে যাও। জামা কাপড় সব নিয়ে এসছো? না বাবু, ওই ভেবে তো আমি আসিনি, তো সে 8টার সময় আমি বাড়ি থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তাহলে ভালোই তো, আজ থেকেই কাজে লেগে যাও। তুমি পুরনো লোক, তোমার এ মাসের ভাঙাভাঙ মাইনেটা আগামী নিয়ে নিও, আর ওই বাকি বকেয়া যা আছে কিস্তিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, আজই লেগে যাও, এখনই যাও। ও বংশী, আরে হাজারিটা তুমি? এলাম, বাবু তো আবার দেখে বহাল করলেন, খুব ভালো হয়েছে। কি চড়ি হয়েছে? কি মাছের ঝোল? হ্যাঁ, তুমি এখানে এলে হাজারিদা, বড় ভালো লাগছে। তোমার সঙ্গে কাজ করার বড় স্বাদ ছিল। তুমি একটু মাছের ঝোলটা দেখো, আমি ততক্ষণে একটা বিড়ি ধরাই। ও বংশী, হ্যাঁ, রান্নাঘরে বিড়ি টিড়ি খেও না, কখন ছেঁচড়ায় পড়ে যাবে, তোমার বদনাম হয়ে যাবে। আচ্ছা খাও, একটু সাবধানে খাও। আমাদের রতন, ও খুব পান আর ওই গ্যাঁজার ভক্ত ছিল। একবার আমি ওর সিলিমে টানও দিয়েছিলাম, পদ্ম দিদির চোখে পড়ে গেল। বুঝলে, সেই থেকে আমার নাম হয়ে গেল গ্যাঁজাখোর হাজারি। হ্যাঁ, পদ্ম দিদি মাঝে মধ্যে বলে বটে। আচ্ছা, রতন মতি কোথায় ওরা? ওদের কোনো খবর রাখো? রতন রানাঘাটেই নেই, আর থাকলে মাঝে মধ্যে নিশ্চয়ই আসতো। মতি কেষ্টনগরে একটা হোটেলে আছে। সব ছিটকে ছাটকে গেল।
বেশ ছিলাম গো, বুঝলে, বেশ ছিলাম, সব গন্ডগোল হয়ে গেল। আরে কুমড়োটা যে দাঁত ধরে গেল বউয়ের। তোমাকে এখানে বাবু বহাল করেছেন কেন জানো? কেন? তুমি এখানে নেই জেনে কলকাতার খদ্দের দাও আর আসেরা, আর আর ওই হাটুরে খদ্দের দাও সব ভেঙে পড়েছে ওই যদু বাণিজ্যের হোটেলে। হ্যাঁ, দাঁড়াও না, 2-4 দিন একটু মন দিয়ে রাঁধি। ওই বাণিজ্য মশাইয়ের হোটেল আমি কানা করে ছেড়ে দেবো। আচ্ছা বংশী, হ্যাঁ গো, এখানে এখন টক হয়? টক মাঝে মধ্যে হয়, এখন পাতি লেবু সস্তা তাই দেয়া হয়, পয়সায় 6-7টা পাতি নেবু। না না, নতুন কিছু একটা না করতে পারলে, বুঝলে, ঠিক হবে না, টেক্কা দেওয়া যাবে না। আমি তো ভাবছি আজ থেকে আমি বড়ির টক শুরু করে দেবো। তুমি শুরু করলে কি হবে, বদ্ধ দিদি পাস না করলে তো আর হবে না। এখানকার সব নিয়ম কানুন গুলো কি ভুলে গেলে নাকি হাজারিদা? হ্যাঁ, আরে মাথাটা নিচু কথা, লেগে যাবে না? কি বুদ্ধি, সাধে তোর নাম রেখেছে গোবরা। এবং কি ধর, হ্যাঁ, যাই। পড়ে না যা, যত টাকা পড়ে যেতে বাজারটাকে একেবারে আগুন করে তুলেছে। 8 পয়সা করে বেগুন এসছে, জম্বি কেউ কোনোদিন শুনেছে? আয় আয়, পয়সাটা নিয়ে যা, কিছু খেয়ে নিস বাবা। হাজারি ঠাকুর, তুমি কখন এলে? এই তো এলাম গো পদ্ম দিদি। তা এদিকে কোথাও কাজ করছো না এমনি এলে? বাবু আজ থেকে হাজারিদাকে বহাল করেছেন। ও তা বেশ, বাবু যখন বহাল করেছেন থেকেই যাও। হাজারিদা, চাকরিটা তোমার পাকা হয়ে গেল গো। আমায় দেখে পদ্ধতি কি মূর্তি ধারণ করে, আমার একটা বড্ড ভাবনা হচ্ছিল গো। মূর্তি ধরবে সেদিন কি আর আছে? তোমায় পেয়ে কর্তা গিন্নি বসতে গেছে গো। তুমিও বলছো কর্তা গিন্নি? হাজারি ঠাকুরকে রেখে কাজটা তুমি ভালো করলে না। হাজারি না থাকার ফলটা তো দেখলি। তা যদুবাবুর যে হোটেলে তো হাজারি ঠাকুর নেই, কাজ চলছে কোন ভরসায় শুনি? তুমি একটা অপদার্থ লোক, তাই সবসময় ভরসা করবে। একটা গাঁজা খোর চোরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার তাকে বরণ করে ঘরে তুললে। আচ্ছা, হোটেলে তো আরো ঠাকুর চাকর আছে, তুই হাজারই হয়েছে তো চক্ষুষুর। আচ্ছা, কেন এমন করিস বলতো? কেন এমন করি সেটা বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আচ্ছা, এর সঙ্গে আমার মানের সম্পর্কটা কোথায়? তুমি মনিব, কিন্তু নাম যশ হচ্ছে কার? হাজারি ঠাকুরের। লোকে বলে হাজারি আছে বলেই নাকি তুমি টিকে আছো। এইসব শোনার জন্য কি এতকাল আমি হোটেলের জন্য রক্তপাত করছি? ক্লাস দুখানা, সেকেন্ড ক্লাস 6খানা। ও তো যা, ঠাকুর তো সব ব্যবস্থা করতে বল। আস, নাচ 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 নাচ। পদ্মদিদি, শিগগির ব্যবস্থা করো, অনেক খদ্দের। কৃষ্ণনগরের গাড়িতে কাল পর্যন্ত ছিল 2 জন, আজ 8 জন। তাই? হ্যাঁ, কর্তাবাবু হাজারি ঠাকুরের নামে হাসতে বলেছিল, যেন জাদুর খেল। খদ্দেরের ভিড় জমে গেল। তা বেশ ভালো কথা। অবশ্যই ঠাকুর, জেঠকিতে ভাতটা তোলো, আর তুই পাতারি তাড়াতাড়ি যা। এই নাও বিড়ি। শুনলে তো হাজারিদা, নামে তোমার ভেলকির খেল খেলে যায়। হ্যাঁ, তুমি দেখতে ভাতটা তোলো, আমি ডালের কাঁটাটা দিয়ে নি। তাহলে তো সকালবেলা গিয়ে হচ্ছে ওই 36 টাকা 12 আনা, বুঝলি? আর এবেলা সেকেন্ড ক্লাস 27টা। বাবু, তাহলে আমি বাড়ি যাচ্ছি, আমি জামা কাপড়গুলো নিয়ে আসছি, ওই সঙ্গে মাসের খরচাটাও দিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু কাল সকাল 10টার মধ্যেই চলে এসো। কাল আবার ওবেলা সত্যনারায়ণের সিন্নি আছে,
বংশী একা সব সামলাতে পারবে না ও পারবে না, আমি চলে আসবো, হ্যাঁ। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ আসি গো পদ্ম দিদি। তা একদিন বাদে এলে কুসুমের সঙ্গে দেখা করনি? হ্যাঁ না তো, ভালো কথা বললে গো পদ্ম দিদি। আচ্ছা আমি যাওয়ার পথে ওর সঙ্গে একবার দেখা করে যাই। কত ঢং দেখালি খেদা, আম বলে দিলি আদা। কাজটা আপনি মোটেই ভালো করলেন না জ্যাঠামশাই। কোথায় নিজের হোটেল খুলবেন বলে তোড়জোড় করবেন। তা না, সেই পদ্মদিদির হোটেলে গিয়ে আবার হাতাকুন্তি ধরলেন। আমার পুরনো মনে এক সময়ের অন্নদাতা দেশে বহাল করতে চাইলেন। বড় মায়ার জায়গারে আমার, না করতে পারলাম না। তবে 2-4 দিন যাক, কতকে বলে কয়ে আমি ঠিক চলে আসবো। আচ্ছা সত্যনারায়ণের পুজোটা তো মিটুক, তারপর বলবো। বাড়ি যাচ্ছেন যান, জামা কাপড় তো আনতেই হবে। অতসী থেকে টাকাটা নিয়ে আসুন, ফিরে জাঁকিয়ে হোটেল খুলুন। বলছিস হ্যাঁ বলছি, শুভ কাজে দেরি করতে নেই জ্যাঠামশাই। আবার যদি লোকসান খাই? খাবেন না, আমি বলছি। হ্যাঁ তাহলে অতসীকে বলি কথাটা। হ্যাঁ বলুন, আপনি হোটেল খুললে রেল বাজারের সমস্ত হোটেল একেবারে কানা হয়ে যাবে। ঠিক আছে, গাড়ির তো সময় হলো, যাই। রাতে রাতে বাড়ি পৌঁছে ভোর ভোর অতসীর কাছে চলে যাবো। সেই ভালো। দেখ তোর সায় পেয়ে না মনে আবার কিরকম একটা জোর পেয়ে গেলাম। হয়ে যাবে একটা কিছু, লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ রাধা বল্লভের নাম করে লেগে পড়ি, একটা কিছু হবেই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা আসুন আসুন জ্যাঠামশাই। কেপি, এবার আমি অতসীর কাছে গেলাম রে। আচ্ছা তুমি বললো আমি বিকালবেলা যাবো। আচ্ছা তাদের যত্ন করে নিয়ে আসবি। আরে গরুর গাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো? সে বাবু আপনারই ভাবতে হবে না, কাল আমি স্টেশনে চলে যাবো। হ্যাঁ যা যা যা। আরে হাজারি যে, এসো এসো এসো, শুভ দিনই এসেছো। হ্যাঁ হ্যাঁ আজ অটোরিস পাকা টাকা সেতলকে স্টেশনে পাঠালো তার শ্বশুর বাড়ির লোকদের আনতে। এ তো খুবই আনন্দের খবর বাবু। 2-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল। সবই ঠাকুরের ইচ্ছে, বিয়েটাও কদিনের মধ্যে হয়ে যাবে। যাক আমি এবার মুক্ত হাজারি। এসো ভেতরে এসো, খেয়ে দিয়ে যাবে। না না বাবু, আমি তো রানাঘাট হোটেলে বাহাল হয়েছি। হোটেলে আজ সত্যনারায়ণের পুজো, আমার তো না গেলেই নয়। তো এসে যখন পড়েছি অতসী মাকে একবার আশীর্বাদ করে যাই। অতসী অতসী, পাত্রটি ভালোই পেয়েছি, দেনা পাওনাও তেমন নয়। হায় মা। ও হাজারি কাকা, সুখী হও মা, তোমার রাজধানী হও, ধনে জনে তোমার সোনার সংসার হোক। আসুন কাকাবু। খেতে বলেছিলাম মা, ও থাকতে পারছে না। না মা, আমার তো কাজ আছে, আমাকে আবার এক্ষুনি ওই চান করে স্টেশনে দৌড়তে হয়, না গেলেই তো নয়। আশীর্বাদ করে যেতে পারলাম, খাওয়াটা তো বড় কথা না মা। আবার কবে আসবেন কাকাবাবু? আবার কবে আবার কি আর বলা যায়, পরের গোলামি করে তো খাই। আচ্ছা এসো। হায় মা, ভেতরে আয়। হোটেল খোলার স্বাদ নিয়ে ঘরে আসো আর মনে দুঃখ নিয়ে ফিরে যাও। ও হোটেল খোলার কথা তুমি আর ভেবো না, মিছি মিছি কষ্ট পাওয়া। অতসী যখন টাকাটা দিতে চাইলো তখন তুমি নিয়ে নিলেই ভালো করতে। না, যা অদৃষ্টে নেই ও আর হবে না। আর কটা দিন বাদেই তো অতসীর বিয়ে। শ্বশুর বাড়ি চলে গেলে ও টাকা কড়ির কথা সব চাপা পড়ে যাবে। টেপি, ও টেপি। দেখি মা, তোমার আজ পাকা দেখা, তুমি চলে এলে। খুড়িমা আর টেপিকে নেমন্তন্ন করতে এলাম, বাবা বলে দিয়েছেন। বাহ, আনন্দের খবর শুনেছি মা, সুখী হও। এস ঘরে এসো। বসবো না খুড়িমা, দেরি হলে আবার বাবা বকবেন। কাকাবাবুর সাথে একটা কথা বলি, আমি চলে যাব। আমার সঙ্গে তো চল।
মা, অতসীদি মনে হয় টাকার ব্যাপারে কিছু বলবে, বোধহয় দেবে না? কি জানি, বাপের মতো মনে অত আশা রাখিস নি মা। কাকা বাবু, আমি আপনাকে যে কথা দিয়েছিলাম মনে আছে আপনার? আছে মা। এখানে 200 টাকা আছে কাকা বাবু, আপনি এটা রাখুন। কিন্তু মা, তুমি তো শুধু আমায় টাকাই দিলে না, আমার সারা জীবনের আশা। মা, হোটেল খুলে যদি আমি লোকসান দিই, এ টাকা তো আমি তোমায় ফেরত দিতে পারবো না। ফেরত নেবো বলে তো টাকাটা আমি দিচ্ছি না কাকা বাবু। ভাববেন এই টাকাটা আমি টেপির বিয়েতে যৌতুক হিসেবে দিলাম। কিন্তু মা, ও নিয়ে কিন্তু আপনি আর একটাও কথা বলবেন না কাকা বাবু। আমি তাহলে আসি কাকা বাবু। টেপি, মাকে সঙ্গে নিয়ে যাস। আসি খুড়িমা। কি মেয়ে দেখো, আজ ওর পাখা দেখা সেসব ছেলে নিজে এসে আমায় 200 টাকা দিয়ে গেল। আমার দিদিখানা কেমন বোঝো? তোমাকে বলিনি মা? সত্যি বড্ড ভালো মেয়ে গো। আমি যাই। হ্যাঁ, তাহলে হোটেল খুলছো বাবা? না, আর তো কোনো বাধা দেখিনি। তবে ঠাকুরের কি ইচ্ছে আছে কে জানে। তবে কটা দিন সবর করতে হবে। আমি চক্রবর্তী বাবুর সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি তাকে বলে বলে তারপরে আমি হোটেল খুলবো। গেলাম। হ্যাঁ, হ্যাঁ, টাকাটা কিন্তু সাবধানে রেখো, বুঝলে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শোনো, গাড়ি পাবে এখন? না, পাই, হেঁটে যাও। কতটুকু আর পথ? আমি এখন মাইলকে মাইল হাঁটতে পারি। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং যন্মাত্মা হিরণ্যোদ্ভবে পূর্ণং ভবতু সর্বং তৎপ্রসাদাৎ। ওম মন্ত্র হীরং ক্রিয়াহীরং ভক্তিহীরং জনাদং যৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু তৎ। ওম শান্তি, ওম শান্তি। চক্রবর্তী বাবু, তাহলে আমি যাই। আসুন আসুন আসুন, আপনি তো আবার অন্য বাড়ি যেতে হবে আপনাকে। ওরে পদ্ম, ওই ঠাকুরমশাই জিনিসপত্রগুলো সব বেঁধে সেটা গৌরাকে দিয়ে পাঠিয়ে দিস। হ্যাঁ, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন, আপনাকে পেয়ে দিতে আসুন। কি হলো আজকে ঠাকুর? ওটো ঢালে পড়লো নাকি? ও বংশী ঠাকুর, এই যে পাতা কটা আমি কেটে রেখেছি। আরে থামো তো, কখন পুজো শেষ হয়ে গেছে, ড্যাংটা না বাজাচ্ছে। ও আজকে ঠাকুর, তুমি আগে এগুলো ফেলে দিয়েছো। এই যে বাবুদের সব প্রসাদ গুলো ভালো করে বিতরণ করে দাও, দেখো যেন সবাই ঠিক মতো পায়। আমি চিনিটা মেখে ফেলি। এই যে হাজারি, আরে ভট্টাচার্য মশাই, তুমি আবার এখানে? সে অনেক কথা, একদিন সময় করে বলবো সব। তোমাদের এখানে বুঝি সত্যনারায়ণের পুজো হচ্ছে? হ্যাঁ, কেউ এক রকমের ব্যবসা, বুঝলে হাজারি। মাসিক খদ্দেরদের কাছ থেকে মোটা টাকা চাঁদা নেন, তার অর্ধেক খরচ হয় আর অর্ধেক ঢোকে ক্যাশ বাক্সে। আগে আমিও তো কত এইটি খেয়েছি, সব মনে পড়ে। সে তো খাবেনি, আপনি ছিলেন 12 মাসের খদ্দের। আসুন না, চলুন না, চলুন। আপনি তো ভাত খাচ্ছেন না, সিন্নি এসব যত তত খাওয়া যায় ভট্টাচার্য মশাই। চলুন। ওরে গোবরা, এদিকে আরে। দিদি, আর একটা পাতা দাও। দিয়েই রেখেছিল, দেখ, সিন্নি দাও। পাতাটা নিচে করো, দেখো পড়ে না যায়। আর একটু দাও সিন্নি। দুটো ফল দাও। আর কত দেবে? আর 5 জনকে তো দিতে হবে। ও বংশী ঠাকুর, হ্যাঁ, ওই যতীন বাবুকে ভালো করে দিও, আমাদের বাধা করতে। দিদি, আমাকে আর একটু সিন্নি দাও। দিচ্ছি বাবু। ও গোবরা, নিয়ে যাস চিন্নি। আচ্ছা থাক, আমি দিচ্ছি, তোকে আসতে হবে না। এই নিন বাবু। এ কি ভট্টাচার্য বাবু, আপনি? যাচ্ছিলেন রাস্তা দিয়ে, দেখে আনলো আমাদের পুরনো বাবু। তা বেশ। আর একটু দেবো? না না, এই আমার
রাতের আহারের ঝামেলা মিটে গেল। নে এগুলো গুছিয়ে সিংহাসনটা বাইরে করে দে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। বাবু ডাকলেন? হ্যাঁ, এই যে হাজারি, তুমি আজ ভট্টাচকে হোটেলে ডেকে এনে সিন্নি খাওয়ালে, কোনা খেলে? আর খাওয়ানো বলে খাওয়ানো, একেবারে গামলা উপর করে দিয়ে খাওয়ানো। বাবু সত্যনারায়ণের সিন্নি, তাছাড়া উনি আমাদের পুরনো খদ্দের। কি আমার পুরনো খদ্দের রে? 4 মাস ধরে মিনি পয়সা খেয়েছে, একটা পয়সা উপর করেনি। তুমি কার হুকুমে ওকে হোটেলে ঢুকতে দিয়েছো শুনি? হোটেলের উপর কোনো মায়া মমতা থাকলে তুমি এ কাজ করতে পারতে না। এ তোমার কিরম ব্যবহার? তোমার আস্কারা পেয়ে তো মাথায় উঠেছে। একবার চোরকে তাড়িয়েছিলাম, তুমি তো আবার খাল কেটে কুমির ঢোকালে। এখন ঠালা সামলাও। আমায় নিয়ে যখন তোমাদের এত বিপত্তি পদ্ধতি দেখি, আমি কেন আর এখানে থাকি? আসছে মাস থেকে তাহলে আর আমি এখানে চাকরি করব না। আসছে মাসের দরকার নেই, এখনই মাইনে পত্র চুকে বিদায় হও। তোমাকে আমাদের দরকার নেই, সব কথা বলে দিল। কুসুম, হ্যাঁ বলুন। আমি তো ভেবেছিলাম কর্তাবাবুকে বলে কয়ে হোটেলটা খুলবো। ঠাকুর বোধহয় চান না আমি আর দেরি করি। ভালোই তো হলো, অনর্থক দেরি করে লাভটাই বা কি হতো? পদ্ম দিদি হোটেলের বালাই তো চুকে গেছে, এখন তাড়াতাড়ি একটা ঘর দেখুন তো। আরে ঘর টর তো সব আমার কবেই দেখা আছে। বংশীকে বলে রেখেছি ও আমার সঙ্গে থাকবে। ওর ওই ভাগ্নে নরেন, হ্যাঁ, ও তো আমাদের গদিতে বসবে। ও লেখাপড়া জানা ছেলে, কাজ কি আর আমি কিছু ফেলে রেখেছি? তাহলে তো হয়েই গেল। এখন একটা শুভ দিন দেখে তাড়াতাড়ি হোটেলটা খুলুন তো। ওই একই অস্তরে ওই যদু বাণিজ্যে বধ, বেটু চক্রবর্তী বধ, আর আমাদের পদ্ম দিদিও বধ। আচ্ছা জ্যাঠা মশাই, হ্যাঁ আপনার হোটেলের তো একটা নাম চাই। হ্যাঁ, নাম একটা ভাব, তুই একটা ভেবে বল। হাজারি ঠাকুরের হোটেল। আমার মাথায় কিন্তু অন্য একটা নাম আছে। কি নাম? ধর আমরা তো পদ্ম দিদির মতন ডালে ফ্যান মিশিয়ে ব্যবসা করবো না। না, মানুষকে ভালো খাইয়ে না ঠকিয়েও ব্যবসা করা যায়। ভালো জিনিসটা দেব, মানুষ খাবে, তুষ্ট হবে, পয়সা দেবে। তাই আমাদের হোটেলের নামটা হবে আদর্শ হিন্দু হোটেল। আমি অকৃতি বলে তো কিছু কম করে মোরে যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কিছু নাওনি।